আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বেয়ার ইনফিনিটিভ এবং স্প্লিট ইনফিনিটিভ সম্পর্কে। এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে এই ইনফিনিটিভগুলি কখন এবং কিভাবে কার্যকরভাবে ব্যবহৃত হয়। প্রথমে বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করা যাক। বেয়ার ইনফিনিটিভ হলো টু শব্দ ছাড়া ক্রিয়ার একটি বেস ফর্ম। এটি ইংরেজি ব্যাকরণের একটি মৌলিক দিক, যা প্রায়ই বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়। যেমন মোডাল ভার্বসের পরে, সেন্সরি ভার্বসের পরে, মানে যে ভার্বগুলি ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত, যেমন চোখ, কান, নাক, ত্বক, জিহ্বার সাথে সম্পর্কিত, এবং পজিটিভ ভার্বের পরে। প্রথমে মোডাল ভার্বসের সাথে এর ব্যবহার দেখা যায়। হি ক্যান সুইম, মানে সে সাঁতার কাটতে পারে। হি মে কাম, সে আসতে পারে। আবার ইউ মাস্ট লিভ নাও, মানে তোমাকে এখনই চলে যেতে হবে। এই সেন্টেন্সগুলিতে সুইম, কাম এবং লিভ হলো বেয়ার ইনফিনিটিভ। এগুলি কেন বেয়ার ইনফিনিটিভ, মানে ভার্বের সাথে টু যুক্ত হলো না কেন, এই সম্পর্কে আলোচনা করার জন্য আমি উপরের সেন্টেন্সটির ব্যাখ্যা করব। খেয়াল করো, হি ক্যান সুইম, মানে সে সাঁতার কাটতে পারে। বাক্যটিতে টু শব্দটি সাইলেন্ট, মানে নীরব, কারণ ইংরেজি ব্যাকরণে মডাল ভার্বগুলি একটি ক্রিয়ার বেস ফর্ম দ্বারা অনুসরণ করা হয়, ইনফিনিটিভ ফর্ম দ্বারা নয়, যা টু অন্তর্ভুক্ত। এর কারণ হল মডাল ভার্বসগুলি প্রয়োজনীয়তা, সম্ভাবনা, অনুমতি, ক্ষমতা বা বাধ্যবাধকতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন ক্যান দ্বারা ক্ষমতা, মে দ্বারা সম্ভাবনা এবং মাস্ট দ্বারা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এছাড়া এখানে ক্রিয়াপদের ভিত্তিরূপটি টু ছাড়াই ক্রিয়াটি বোঝাতে যথেষ্ট। এটিকে এভাবেও ভাবতে পারো যে গ্রীষ্মে একটি অতিরিক্ত কোট পরার মতো, আসলে যার প্রয়োজন নেই। এটি সম্পর্কে একটি নোট দেওয়া হলো, মনে রেখো, কোনো মডাল ভার্বের পরে কখনো টু যুক্ত ভার্ব বসবে না। যেমন হি ক্যান সুইম, কারেক্ট; হি ক্যান টু সুইম, ইনকারেক্ট ইত্যাদি। আমরা দেখে নিলাম মডাল ভার্বের সাথে এই বেয়ার ইনফিনিটিভগুলি কিভাবে ব্যবহৃত হয়। এখন দেখব সেন্সরি ভার্বের সাথে এগুলি কিভাবে ব্যবহৃত হয়। আই স হিম রান, মানে আমি তাকে দৌড়াতে দেখেছি। আবার শি হার্ড দ্য বেবি ক্রাই, মানে তিনি শিশুর কান্না শুনতে পান। এই সেন্টেন্স দুটিতে রান এবং ক্রাই হলো বেয়ার ইনফিনিটিভ, কারণ এরা টু যুক্ত নয়। কেন টু যুক্ত হলো না? আসলে এটি ঘটে কারণ স এবং হার্ড হলো উপলব্ধির একটি ক্রিয়া, মানে সেন্সরি ভার্বস, মানে ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত একটি ক্রিয়া, যেটা আমি একটু আগেই বলেছি। আর এই ক্রিয়াগুলি যখন অন্য একটি ক্রিয়া দ্বারা অনুসরণ করা হয়, তখন দ্বিতীয় ক্রিয়াটি সাধারণত বেয়ার ইনফিনিটিভ আকারে থাকে। এখানে দ্বিতীয় ক্রিয়াটি হচ্ছে রান এবং ক্রাই। এই কাঠামোতে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয় এটা বোঝাতে যে ক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষ করা হয়েছিল। সুতরাং আমি তাকে দৌড়াতে দেখেছি, এর অর্থ তুমি তার দৌড়ানোর পুরো কাজটি পর্যবেক্ষণ করেছ, এমন। আর তুমি যদি রানের পরিবর্তে রানিং ব্যবহার করো, যেমন আই স হিম রানিং, তাহলে এটা বোঝাবে যে তুমি তাকে কর্মের মাঝখানে দেখেছ, শুরু থেকে শেষ পর্যন্ত নয়। দেখেছ গ্রামারের কত সূক্ষ্ম একটি বিষয়, মানে কোনো কাজ শুরু থেকে দেখলে এক ধরনের ইউজ, আবার কর্মের মাঝখান থেকে দেখলে আর এক ধরনের ইউজ। যাই হোক, এবার আমরা পজিটিভ ভার্বের সাথে এই বেয়ার ইনফিনিটিভের ব্যবহারটা দেখে নিব। ইংরেজিতে পজিটিভ ভার্বস বা কার্যকারক ক্রিয়া হলো এমন একটি ক্রিয়া যা বোঝায় যে একজন ব্যক্তি অন্য কাউকে কিছু করতে অনুমতি দিচ্ছে বা বাধ্য করছে। ইংরেজিতে সবচেয়ে কমন পজিটিভ ভার্বগুলি হলো মেক, লেট এবং হ্যাভ। প্রথমে মেকের সাথে এই বেয়ার ইনফিনিটিভ কীভাবে ব্যবহৃত হয় তা দেখব। শি মেক্স হিম ক্রাই, মানে সে তাকে কাঁদায়। চলো সেন্টেন্সটির ব্রেকডাউন করে নেই। সেন্টেন্সটিতে শি হলো সাবজেক্ট, এই ব্যক্তি কর্ম ঘটায়, মানে ঘটনার কারণ। এখানে কান্না হচ্ছে ঘটনা, আর এই কান্না করার পেছনের কারণটাই হচ্ছে এই সাবজেক্ট শি। মেক্স হচ্ছে কার্যকারক ক্রিয়া, এটি নির্দেশ করে যে সাবজেক্ট শি হিমকে, মানে তাকে একটি ক্রিয়া সম্পাদন করতে বাধ্য করে,
মানে কান্না করতে বাধ্য করে। হিম হচ্ছে অবজেক্ট, এটি সেই ব্যক্তি যে কর্ম দ্বারা প্রভাবিত হয়, এবং ক্রাই হচ্ছে ক্রিয়াটির বেস ফর্ম, যে ক্রিয়াটি ঘটেছে তা বর্ণনা করছে। অর্থাৎ কান্নার ঘটনা ঘটেছে তাই ক্রাই হয়েছে, যদি খাওয়ার ঘটনা ঘটতো তাহলে ইট হতো, এমন। মূল কথা, বাক্যের অর্থ হলো সে তাকে কাঁদায়। অন্য কথায় সি মানে সাবজেক্ট এমন কিছু করে যা হিমকে মানে তাকে কাঁদতে বাধ্য করে। এটি বিভিন্ন পরিস্থিতিতে ঘটতে পারে, যদি সে কষ্টদায়ক কিছু বলে বা তাকে প্রহার করা হয় ইত্যাদি। এবার লেটের সাথে এই বিয়ার ইনফিনিটিভ কীভাবে ব্যবহৃত হয় সেটা দেখি। লেট এটি এটা ইঙ্গিত করতে ব্যবহৃত হয় যে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে কিছু করার অনুমতি দেয়। যেমন শি লেট হিম গো, মানে সে তাকে যেতে দিল। এই সেন্টেন্সটি দ্বারা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যাওয়ার অনুমতি দিয়েছে। এখানে লেট হচ্ছে পজিটিভ ভার্ব এবং গো হলো বিয়ার ইনফিনিটিভ ইত্যাদি। আমরা দেখে নিলাম বিয়ার ইনফিনিটিভের ব্যবহার। এখন দেখব স্প্লিট ইনফিনিটিভের ব্যবহার। স্প্লিট অর্থ চেরা বা ভাগ করা। এটি মূলত ফুল ইনফিনিটিভ মানে টু যুক্ত ইনফিনিটিভকে বিভক্ত করে। চলো একটি উদাহরণ দেখি। আই নিড টু গো টু মার্কেট, মানে আমার বাজারে যাওয়া প্রয়োজন। সেন্টেন্সটিতে ফুল ইনফিনিটিভ বা টু যুক্ত ইনফিনিটিভ হলো টু গো। এখন এটিকে যদি আমরা একটি স্প্লিট ইনফিনিটিভ ব্যবহার করে চিরে দেই তাহলে হবে আই নিড টু কুইকলি গো টু মার্কেট। এর অর্থ হবে আমার তাড়াতাড়ি বাজারে যাওয়া প্রয়োজন। এখানে কুইকলি হলো স্প্লিট ইনফিনিটিভ, কারণ এই ওয়ার্ডটি এই টু যুক্ত ইনফিনিটিভটিকে চিরে দিয়েছে বা বিভক্ত করে দিয়েছে, এবং অর্থেরও কিছু পার্থক্য ঘটেছে। এটার গুরুত্ব একটু বেশি বোঝাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার যাওয়া দরকার। এই স্প্লিট ইনফিনিটিভ হিসেবে সাধারণত অ্যাডভার্ব ব্যবহার হয়ে থাকে, যেমন কেয়ারফুলি, কমপ্লিটলি, ইজিলি, ক্লিয়ারলি ইত্যাদি। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। শি ডিসাইডেড টু রিভিউ দ্য রিপোর্ট বিফোর সাবমিটিং ইট। এবার এটি স্প্লিট ইনফিনিটিভ দিয়ে চিরে দিয়ে দেখা যাক। শি ডিসাইডেড টু কেয়ারফুলি রিভিউ দ্য রিপোর্ট বিফোর সাবমিটিং ইট, মানে তিনি প্রতিবেদনটি জমা দেওয়ার আগে সাবধানতার সাথে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সেন্টেন্সটিতে কেয়ারফুলি হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। মূলত স্প্লিট ইনফিনিটিভগুলি কোনো কাজের উপর গুরুত্ব আরোপ করতে ব্যবহৃত হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত বেয়ার ইনফিনিটিভ এবং স্প্লিট ইনফিনিটিভ সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।